চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনে ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন, আর আমিও জাস্ট ফাটাফাটি আছি। আমি এখন কোথায় রয়েছি আপনাদেরকে আর নিশ্চয়ই নতুন করে বলে দিতে হবে না। আগের কয়েকটি এপিসোড এবং এই এপিসোডের সূচনা দেখে আপনারা তো জেনেই গিয়েছেন যে আমি এখন রয়েছি সমুদ্র সুন্দরী দীঘায়। আজ আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখব দীঘা এবং দীঘার আশেপাশে বেশ কয়েকটি দারুণ দারুণ জায়গা, যেগুলো হয়তো আপনারা বহুবার দীঘা এসেও ঘুরে দেখা সম্ভব হয়নি। তাই ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন এর আগে আপনারা দীঘায় এসে এর মধ্যে কোন কোন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছেন। তাহলে চলুন আর কথা বাড়াবো না, শুরু করব আজকের ভিডিও। আচ্ছা, একেবারে সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ অনেকগুলো জায়গা ঘুরে দেখতে হবে। আর এখন দীঘাতে গরম রয়েছে প্রচন্ড। বেলা বাড়ার সাথে সাথে অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা, তাই যতটা পারি সকাল সকাল ঘুরে নেওয়ার চেষ্টা করব। দীঘার হোটেল পাপ্তি রিসর্ট, যেটি অবস্থিত একেবারে জগন্নাথ মন্দিরের সামনে, এই হোটেলের বাইরে থেকেই আমরা অটো ধরে নিয়েছি। আজ আমাদের ট্যুর শুরু করব উড়িষ্যার সাইড থেকে। আমরা সাধারণত দীঘা ভ্রমণে এসে ওল্ড দীঘা, নিউ দীঘা, দীঘা মোহনা, উদয়পুর এবং দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির দর্শন করেই বাড়ি ফিরে যাই। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, দীঘা এবং দীঘার আশেপাশে প্রচুর ঘোরার জায়গা রয়েছে। আজ আমি আপনাদেরকে সেই জায়গাগুলোই ঘুরে দেখাবো। সবার প্রথমে আজ চলে যাব উড়িষ্যার একটি অফবিট ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা আইল্যান্ড বিচিত্রপুরে। নিউ দীঘা থেকে যার দূরত্ব 15 কিলোমিটার। অটোতে প্রায় সময় লাগলো 30 মিনিটের মতো, আর আমরা এখন এসে পৌঁছালাম বিচিত্রপুর বোটিং পয়েন্টে। এটা হলো টিকিট কাউন্টার। এখানেই আপনাদের বোটিং এর জন্য টিকিট বুকিং করতে হবে। এই টিকিটের ব্যাপারটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। এখান থেকে 8 সিটার এবং 6 সিটার দুরকম বোট ছাড়ে। আপনি যদি রিজার্ভে যেতে চান তাহলে দিতে হবে 8 সিটারের জন্য 1600 টাকা এবং 6 সিটারের জন্য দিতে হবে 1200 টাকা। আর যদি আপনারা শেয়ারে যেতে চান তাহলে জনপ্রতি আপনাদের 200 টাকা করে দিতে হবে। এই বোটিং পয়েন্টের আশেপাশে বেশ কিছু দোকানপাট রয়েছে। মনে করলে এখানে কেনাকাটা অথবা খাওয়া দাওয়া করে নিতে পারেন। টিকিট কাউন্টার থেকে বোটিং ঘাট পর্যন্ত এই পথটুকু আপনাদের হেঁটেই যেতে হবে, কিন্তু সকাল সকাল এই পথটা হেঁটে যেতে মন্দ লাগছে না। বিচিত্রপুর বোটিং ঘাটের পাশে নোঙর করেছে অজস্র মাছ ধরার ছোট বড় নৌকা। আপনি যদি মনে করেন তাহলে এখান থেকে খুব সস্তায় মাছ এবং কাঁকড়া কিনে নিতে পারবেন। শুরু হলো আমাদের যাত্রা, আর যাত্রা শুরু হতেই এইদিকে একটা খাড়ি চলে গিয়েছে, আর ঠিক এর উল্টো দিকেই ম্যানগ্রোভ অরণ্য। এই বোটে করে আমাদের প্রায় পাড়ি দিতে হবে 3.5 কিলোমিটার পথ, সুবর্ণরেখার মোহনা পর্যন্ত। আর এই পথটুকু যেতে সময় লাগবে আনুমানিক 10 মিনিট। এখন আমরা এই ধরনের ম্যানগ্রোভে ঘেরা একটি জায়গায় এসে নামলাম, যার চারিদিক সমুদ্র দ্বারা বেষ্টিত। এটাই হলো বিচিত্রপুর আইল্যান্ড। এই বিচিত্রপুরে যখন আপনারা আসবেন তখন জোয়ার ভাটার ব্যাপারটা একটু ভালো করে জেনে নেবেন, কারণ এখানে আসা ও যাওয়ার ব্যাপারটা নির্ভর করে জোয়ার ভাটার উপরে।
তবে এখানে আসার সময় একটা ব্যাপার কিন্তু খেয়াল রাখবেন, হাতে বেশ কিছুটা সময় নিয়ে এখানে আসবেন, কারণ টিকিট কেটে বোটিং করতে বেশ অনেকটা সময় লাগবে। মিনিমাম 2-3 ঘন্টা সময় তো লেগেই যাবে, সেটা মাথায় রেখেই এখানে আসবেন। ম্যানগ্রোভ অধ্যুষিত এই দ্বীপটি সত্যি মনোরম। অদ্ভুত একটা নিস্তব্ধ পরিবেশ এখানে। তীরে এসে জলের ঢেউয়ের ধাক্কা খাওয়ার ছলাৎ ছলাৎ শব্দ সেই নিস্তব্ধতার মাঝে সাড়া জাগাচ্ছে। বেশ কিছু মৃত গাছ জলের ওপর জেগে আছে, অনেকটা অরুণাচল প্রদেশের মাধুরী লেকের মতো। আহা, দারুণ অনুভূতি। একটা নির্জন দ্বীপে আমরা কজন ছাড়া আর কেউ নেই, তার সাথে সমুদ্রের ঠান্ডা বাতাস আর অচেনা পাখির ডাক, দারুণ লাগছে। এখানে ঘুরতে ঘুরতে আপনাদের চোখে পড়বে বিভিন্ন প্রকার সামুদ্রিক প্রাণী, শ্বাসমূল বিশিষ্ট ম্যানগ্রোভ উদ্ভিদ এবং নাম না জানা বহু পাখির। ওই দূরে সুবর্ণরেখা নদী মিশে যাচ্ছে সমুদ্রের সাথে। এখান থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত কীর্তনিয়া, ওখানেই মূলত সুবর্ণরেখা নদী মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। অ্যাকচুয়ালি এই জায়গাটা এতটাই সুন্দর যেটা বলে বোঝানো যায় না। এখানে অনেকটা সময় কাটানো যায়, আর ফটো সেশনের জন্য তো একেবারে আদর্শ। তিরিশ মিনিটের বেশি সময় এখানে কাটিয়ে আমরা ফিরে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের এর পরবর্তী গন্তব্য উড়িষ্যা রাজ্যেরই চন্দনেশ্বর মন্দির। আমরা এখন এসে উপস্থিত হলাম উড়িষ্যার বালেশ্বর জেলার বিখ্যাত চন্দনেশ্বর মন্দিরে। দীঘায় যারা বেড়াতে আসেন তাদের অনেকেই এই মন্দিরে ভগবান মহাদেবকে দর্শনে আসেন। নিউ দীঘা থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব। তিনি এখানে চন্দনেশ্বর নামে পূজিত হন। মন্দিরটি 17 শতকে নির্মাণ করা হয়েছিল। চন্দন গাছের গোড়ায় এই মন্দির গড়ে ওঠার জন্য এই মন্দির চন্দনেশ্বর নামে পরিচিতি পেয়েছে। এই মন্দির চত্বরে ভগবান শিবের মন্দির ছাড়াও অপূর্ব সুন্দর একটি জগন্নাথ দেবেরও মন্দির আছে। এবারে আপনাদেরকে বলবো তালসারির কথা। এখান থেকে যার দূরত্ব 3.5 কিলোমিটার। তালসারি পৌঁছেই সি বিচের সামনেই রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। এছাড়া এখানে একটি পাইকারি মাছের বাজারও দেখতে পাবেন। এই হলো তালসারি সি বিচ। দীঘার অত্যন্ত জনপ্রিয় সমুদ্র সৈকত হলো এই তালসারি সি বিচ। জোয়ারের সময় খাড়ি ধরে বেশ খানিকটা দূরে অবস্থিত ঝাউ বাগান। 100 টাকা জনপ্রতি দিয়ে সেখানে নৌকায় চড়ে যাওয়া যায়, আর ভাটার সময় এখানে পায়ে হেঁটে বিচে ঘোরা যায় এবং এখানে বাইক রাইডিং এরও ব্যবস্থা রয়েছে। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। এটি সুবর্ণরেখা নদীর একটি উপনদী। তবে এখানে যদি ভোরের দিকে অথবা বিকেলের পর আসতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। আগেই তালসারি সি বিচে প্রচুর ঝাউ গাছ ছিল, আমফান ঝড়ে তার অনেকটাই নষ্ট হয়ে যায় এবং যার ফলে তালসারি তার আগের সৌন্দর্য অনেকটাই হারায়।
এবার আমাদের গন্তব্য তালসারি ও উদয়পুরের মাঝে অবস্থিত রাধাকৃষ্ণ মন্দির। এখানে এলে এই মন্দিরটা অবশ্যই ঘুরে দেখবেন। মন্দিরের ভিতরটা অপূর্ব সুন্দর, আর এই মন্দিরের ভিতরে ফটোগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মন্দিরে রাধাকৃষ্ণের একটি অপূর্ব সুন্দর বিগ্রহ রয়েছে এবং মন্দিরটিও ভারী সুন্দর, তাই এখানে এলে কোনোভাবেই কিন্তু এই মন্দিরটি বাদ দেবেন না। এবারে আপনাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমানায় অবস্থিত উদয়পুর সমুদ্র সৈকতে। উদয়পুর পৌঁছানোর সাথে সাথে আকাশ ভেঙে মুষলধারে শুরু হলো বৃষ্টি। বর্তমানে দীঘার অন্যতম প্রধান আকর্ষণ এই উদয়পুর বিচ। নিউ দীঘা থেকে যার দূরত্ব মাত্র 3 কিলোমিটার। নিউ দীঘা ও তালসারির মাঝে এই উদয়পুরের অবস্থান। এই বিচের প্রধান আকর্ষণ হলো রং বেরঙের শামিয়ানার নিচে বসে সমুদ্রের জলে পা ভিজিয়ে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ ভাজা, কাঁকড়া ও বিভিন্ন রকম খাবারের স্বাদ গ্রহণ। এবং এই বিচ বিভিন্ন রকম পানীয় প্রেমীদের জন্য স্বর্গরাজ্য। উদয়পুর বিচে রয়েছে বাইক রাইডিং এর একটা ব্যবস্থা। এখানে রেন্টে বাইক পাওয়া যাচ্ছে। নীল সমুদ্রের ধারবে বালিয়াড়ির উপর দিয়ে আপনি পৌঁছে যেতে পারবেন এই উদয়পুর বিচ থেকে তালসারি। এখানে এলে এই রাইডিং এর স্বাদ অবশ্যই নেবেন। বাইক রাইডিং এর জন্য বাইক পিছু ভাড়া দিতে হয় 200 টাকা। মোটামুটি যাওয়া ও আসা নিয়ে 20 থেকে 30 মিনিটের মতো সময় দেওয়া হয়। তবে যদি আপনার বাইক খুব প্রিয় একটি যান হয় তাহলে এখানে এসে এই রাইডিং এর স্বাদ থেকে কোনোভাবেই বঞ্চিত হবেন না। এই উদয়পুর বিচ বন্ধু বান্ধব নিয়ে মজা করার একটি আদর্শ জায়গা, তাই উদয়পুরকে বলা যেতে পারে গরিবের গোয়া। তবে সঙ্গে যদি পরিবারের বয়স্ক সদস্যরা অথবা ছোট বাচ্চারা থাকে তাহলে সকাল সকাল ঘুরে নেওয়াই ভালো এই সমুদ্র সৈকতে। উদয়পুর বিচটি একেবারে ফ্ল্যাট, তাই এখানে ঢেউ তুলনামূলক কম। ওল্ড দীঘা ও নিউ দীঘার মতো এখানে সেভাবে বোল্ডারও নেই, তাই এখানে খুব ভালোভাবে স্নান করা যায়। এবারে আমাদের গন্তব্য উদয়পুর সমুদ্র সৈকতের পাশে অবস্থিত ওসিয়ানা পার্ক। সমুদ্রের পাড় ধরে সুন্দর এই বাঁধানো পথ দিয়ে তাই হেঁটে চললাম ওসিয়ানা পার্কের দিকে। উদয়পুর সি বিচে বেশ অনেকটা সময় কাটানোর পর এবার চলে এলাম উদয়পুর সি বিচের ঠিক পাশেই অবস্থিত ওসিয়ানা পার্ক বা ওসিয়ানা সমুদ্র সৈকতে। এই ওসিয়ানা পার্কেও বেশ কিছুটা সময় কাটাতে মন্দ লাগবে না। এখানে দুদিকে ঝাউয়ের বন, তার মাঝখান দিয়ে সৌন্দর্যায়ন করে এরকম বানানো হয়েছে। এখন ভাটার কারণে সমুদ্রের জল অনেকটা দূরে চলে গিয়েছে। জোয়ারের সময় এই জায়গাটা কিন্তু আরো অপূর্ব লাগবে। আপনি যদি পুরোনো দিনের দীঘার ঝাউবনকে খুব মিস করেন তাহলে আপনার জন্য এই ওসিয়ানা পার্ক জায়গাটা একেবারে আদর্শ। এবার ঘুরে দেখব মূল দীঘার দর্শনীয় স্থানগুলি, আর শুরু করব নিউ দীঘা থেকে। এবার এন্ট্রি করলাম নিউ দীঘায়। নিউ দীঘায় সবার প্রথম ঘুরে দেখব নবনির্মিত জগন্নাথ মন্দির।
দীঘার জগন্নাথ মন্দিরে গঠনশৈলী থেকে শুরু করে পুজো ভোগ সবকিছুই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। তো আমি এখন দীঘার জগন্নাথ মন্দিরের ভিতরে এসে গিয়েছি, আর এই হলো জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার। আর সিংহদুয়ারের সামনে কালো পাথর দ্বারা নির্মিত যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এটি হলো 34 ফুট লম্বা 18 মুখী অরুণ স্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরকে 4টি মণ্ডপে ভাগ করা হয়েছে। এই 4টি মণ্ডপের মধ্যে প্রথমে রয়েছে ভোগ মণ্ডপ, তারপর রয়েছে নাট মন্দির, তারপর জগমোহন এবং সবশেষে রয়েছে গর্ভগৃহ বা মূল মন্দির। দেখুন, পুরীতে যেমন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য আলাদা আলাদা রথের ব্যবস্থা থাকে, এখানেও ঠিক সেই রকম। চলুন এবার প্রবেশ করি মূল মন্দিরে। প্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য আপনাদেরকে শুরু করতে হবে সিংহদুয়ার থেকে, আর সিংহদুয়ারে প্রবেশ করেই দর্শন পাবেন প্রভু জগন্নাথ দেবের অপরূপ সুন্দর একটি মূর্তির। সিংহদুয়ার পার করেই একটি ওপেন এরিয়া পড়বে, যে জায়গাটি পদ্মপুকুর দ্বারা বেষ্টিত। এবারে প্রবেশ করবেন ভোগ মণ্ডপে, যেখানে দর্শন করতে পারবেন কালো কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত ভগবান বিষ্ণুর একটি অপূর্ব সুন্দর মূর্তি। এই হলো দীঘার জগন্নাথ মন্দিরের নাট মন্দির। এই নাট মন্দিরটি নির্মাণ করা হয়েছে 16টি স্তম্ভের উপর। এই নাট মন্দিরে আপনি দর্শন পাবেন গরু স্তম্ভের। নাট মন্দিরের পরে 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দির। এই মূল মন্দিরের উচ্চতা প্রায় 213 ফুট। এখানে সিংহাসনে বিরাজ করছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তি। এখন ঘড়িতে সময় বিকেল 5টা, আর পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘার জগন্নাথ মন্দিরেও ধ্বজা পরিবর্তন করা হচ্ছে। মন্দিরের সমস্ত আলো জ্বলে উঠতেই মন্দিরে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়েছে, আর সকলেই তাদের মোবাইলে এই অপূর্ব সুন্দর মন্দিরটিকে ক্যামেরা বন্দি করে রাখতে চাইছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলে আগেই আমি দীঘার জগন্নাথ মন্দিরের ওপর একটি সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা সেই ভিডিও দেখেননি, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নেবেন। মোটামুটি সম্পূর্ণ মন্দির ঘুরে দেখতে আপনাদের কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে, আর সন্ধ্যের সময় এলে কোথা দিয়ে যে সময় চলে যাবে বুঝতেই পারবেন না। এই হলো দীঘার জগন্নাথ মন্দির, আর জগন্নাথ মন্দিরের একেবারে সামনেই রয়েছে চৈতন্য দুয়ার। এই চৈতন্য দুয়ারের পাশ দিয়ে আমরা এখন যে পথটা দিয়ে চলেছি, এটাই হলো দীঘায় নবনির্মিত জগন্নাথ ঘাট বা জগন্নাথ সমুদ্র ঘাটে যাওয়ার পথ। অপূর্ব সুন্দর এই পথটা, প্রায় সমস্ত পথটাই নির্মাণ করা হয়েছে ঝাউয়ের বাগানের মধ্য দিয়ে, আর তার সাথে এই জগন্নাথ ঘাটের নীল রংটা। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে জগন্নাথ ঘাট, এই ঘাট কিন্তু আগে এখানে ছিল না। মন্দির নির্মাণ হওয়ার সাথে সাথে এই ঘাটও এখানে নতুন করে নির্মাণ করা হয়েছে। আমার বাম দিকে সমুদ্র উপকূলের পাশ দিয়ে যে পথটি চলে গিয়েছে, এই পথ ধরে সোজা গেলেই পৌঁছে যাওয়া যায় ওল্ড দীঘায়। আর ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, সামনেই দেখা যাচ্ছে নিউ দীঘা সমুদ্র সৈকত। এখন আমরা ওল্ড দীঘার দিকে যাব। এদিকেই রয়েছে দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মাসির বাড়ি, অথবা
দীঘার পুরনো জগন্নাথ মন্দির। দীঘায় জগন্নাথ ঘাট থেকে সমুদ্র সৈকতের পাশ দিয়ে পথ ধরে হাঁটতে হাঁটতে এখন এসে পৌঁছালাম দীঘার জগন্নাথ দেবের মাসির বাড়ি অথবা পাশেই অবস্থিত পুরানো জগন্নাথ মন্দিরের কাছে। মন্দিরটি দেখুন, একেবারে সমুদ্র সৈকতের পাশেই অবস্থিত। জায়গাটা অপূর্ব সুন্দর, এখানে বসেও বেশ কিছুটা সময় কাটানো যেতে পারে। প্রথমে চিন্তা ভাবনা করা হয়েছিল দীঘার যে নবনির্মিত জগন্নাথ মন্দির এখানেই গড়ে তোলা হবে, কিন্তু যেহেতু সমুদ্র উপকূলের তীরেই এই জায়গাটি অবস্থিত, তো সেই কারণে প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে সেটা আর সম্ভব হয়নি। সামনেই রথযাত্রা। রথের সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে আসবেন দীঘার জগন্নাথ মন্দির থেকে সমুদ্র তীরবর্তী এই মাসির বাড়ি। তাহলে এরপর যখন দীঘা আসবেন তখন দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের পাশাপাশি সমুদ্র তীরবর্তী জগন্নাথ দেবের মাসির বাড়ি অথবা পুরানো জগন্নাথ মন্দির দর্শন করতে ভুলবেন না কিন্তু। এরপর চলে আসুন দীঘার মেরিন অ্যাকোরিয়ামে। এই দর্শনীয় স্থানটি অবস্থিত দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের খুব কাছে। মেরিন অ্যাকোরিয়ামে ঢোকার মুখে বাইরেই রয়েছে একটি বিশাল তিমির কঙ্কাল, যেটা 2012 সালে এই দীঘাতেই পাওয়া গিয়েছিল। এরপর অ্যাকোরিয়ামের ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির মাছ ও সামুদ্রিক প্রাণী। মেরিন অ্যাকোরিয়াম ঘুরে দেখার পর আমাদের এর পরের ডেস্টিনেশন দীঘার অমরাবতী পার্ক। এখন রয়েছি দীঘায় অন্যতম প্রাচীন অমরাবতী পার্কের বাইরে। এখানে প্রবেশ করার জন্য 10 টাকা করে প্রবেশ মূল্য লাগে। সঙ্গে যদি ছোট বাচ্চারা থাকে তাহলে একটু সময় নিয়ে এই পার্কটি ঘুরে দেখতেই পারেন। বিভিন্ন রকম গাছপালা দিয়ে সাজানো, এবং যদি দীঘায় এসে রোপওয়ে রাইড করতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই অমরাবতী পার্কে। এখানে পার্কের মাঝে একটি লেক রয়েছে, সেখানে বোট রাইডিং এরও ব্যবস্থা রয়েছে। মজার ছলে বিজ্ঞান শেখার অন্যতম একটি প্রতিষ্ঠান দীঘার বিজ্ঞান কেন্দ্র। এবার চলুন দেখি সেখানে কি হয়। বিজ্ঞান ভবনে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য দিতে হয় 30 টাকা। এছাড়া আরো কয়েকটি আলাদা বিভাগ অথবা শো দেখার জন্য আলাদা কিছু মূল্য দিতে হয়। এই বিজ্ঞান ভবন সোমবার ছাড়া সপ্তাহে প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ভবনের ভিতরে গেলেই দেখতে পাবেন মজার বিজ্ঞান, জীবন বিজ্ঞান, তারামণ্ডল, 3D থিয়েটার, আলো ও শব্দের প্রদর্শনী সহ জুরাসিক পার্ক, বিজ্ঞান পার্ক এবং জাতীয় বিজ্ঞানের বিভিন্ন তথ্য এবং সূত্রকে বাস্তবে ফুটিয়ে তোলা হয়েছে। সঙ্গে যদি বাচ্চারা থাকে তাহলে কিন্তু কোনোভাবেই এই বিজ্ঞান ভবনটা মিস করবেন না। এরপর সন্ধ্যের মুখে ঘুরতে ঘুরতে চলে আসুন
নিউ দীঘার ঢেউসাগর পার্কে। এই পার্কে প্রবেশ করার জন্য 30 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। পার্কের ভিতরে রয়েছে টয় ট্রেন, বোটিং সহ বিভিন্ন রকমের রাইডিং এর ব্যবস্থা রয়েছে, বিভিন্ন প্রকার গেমিং জোন। সন্ধ্যার পর এই পার্কে সময় কাটাতে বেশ ভালো লাগবে। সঙ্গে বাচ্চা থাকলে কোনোভাবেই কিন্তু এই জায়গাটা মিস করা যাবে না। এছাড়াও এখানে রয়েছে ময়ূরপঙ্খী নৌকা ও বিভিন্ন প্রকার খাবারের দোকান। পরিবার নিয়ে ঘোরার জন্য এই ঢেউসাগর অ্যামেজমেন্ট পার্কটি একটি অনবদ্য জায়গা। আর যদি সঙ্গে ছোট বাচ্চা থাকে তাহলে তো অতি অবশ্যই আসতে হবে এখানে। এবারে রাতের বেলা চলে আসুন নিউ দীঘার সি বিচে। রাতের বেলা নিউ দীঘার সি বিচ কিন্তু অত্যন্ত জমজমাট থাকে। আর এই বিচেই পাবেন মাছ ভাজা, চা, ফুচকা এবং আরো অন্যান্য মুখরোচক খাবার। আর বিচের ধারে সমুদ্রের ঠান্ডা হাওয়ায় পরিবারের সাথে বসে এইসব মুখরোচক খাবারের স্বাদ নিতে মন্দ লাগবে না। আজ আবারও একটা নতুন দিন, আবারও সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। এখন রয়েছি দীঘার মোহনায়। ওল্ড দীঘা থেকে মোহনার দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। দীঘা ভ্রমণে এসে প্রায় সমস্ত পর্যটকই ঘুরে যান এই মোহনা থেকে। এই মোহনার অন্যতম আকর্ষণ এখান থেকে সূর্যোদয় দেখা। দীঘার মোহনা সমুদ্র সৈকত। আপনারা যখনই এখানে আসবেন চেষ্টা করবেন ভোর ভোর আসতে। এখান থেকে কিন্তু বেশ সুন্দর সূর্যোদয় দেখতে পাওয়া যায়। আমাদের ভাগ্য দেবতা সহায় না থাকায় আমরা কিন্তু আজ সূর্যোদয় দেখতে পাইনি। এই হলো আই পয়েন্ট। বাঁদিকে রয়েছে চম্পা নদী আর ডান দিকে বঙ্গোপসাগর। এখানে চম্পা নদী মিলিত হচ্ছে বঙ্গোপসাগরের সাথে, তাই এই জায়গাটির নাম মোহনা। মোহনা বিচে যখন আপনারা আসবেন অতি অবশ্যই মাছের বাজারটি ঘুরে দেখবেন। বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে। মনে করলে এখান থেকে বাড়ির জন্য মাছ নিয়েও যেতে পারবেন। এবারে চলে আসুন পুরানো দীঘা বা ওল্ড দীঘায়। ওল্ড দীঘা হলো দীঘার পুরানো সমুদ্র সৈকত এবং নিউ দীঘার তুলনায় এই ওল্ড দীঘা বেশি সাজানো গোছানো। রাতের ওল্ড দীঘা কিন্তু আরো বেশি সুন্দর। এখানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গড়ে তোলা হয়েছে বিশ্ব বাংলা পার্ক। দীঘায় এসে খাওয়া দাওয়া এবং কেনাকাটা মানেই আপনাকে চলে আসতে হবে ওল্ড দীঘা। এখানে প্রচুর দোকানপাট রয়েছে।
এখানে মাছ ভাজা পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ আপনাদের ভেজে দেওয়া হচ্ছে। তবে এখানে ভালো কোয়ালিটির মাছ পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই ট্রাই করতে পারেন। এবারে চলে এলাম সমুদ্র পাড়ে। এখানে বসে বসে সমুদ্র দর্শন করতে করতে কখন যে সময় কেটে যাবে আপনারা জানতেই পারবেন না। এটি একেবারে নতুন একটি সি বিচ, যেটি গড়ে উঠেছে ওল্ড দীঘার খুব কাছে। বর্তমানে দীঘায় স্নান করার সবচাইতে আদর্শ সি বিচ এটি। ওল্ড দীঘা ও মোহনার মাঝে গড়ে উঠেছে এই সমুদ্র সৈকতটি। উপর থেকে সমুদ্রকে এখানে বসে উপভোগ করতে পারবেন। ঠিক সেই কারণেই বসার জন্য সুন্দর বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে। রাতের বেলা এই জায়গাটা আরো সুন্দর লাগবে। এখন ঘড়িতে সময় সকাল 7:30। আর দেখুন এত সকাল সকাল কত মানুষজন চলে এসেছেন এই সমুদ্র সৈকতে। আজকের এই ভিডিওর মাধ্যমে দীঘা এবং দীঘার আশেপাশে সমস্ত ভ্রমণ স্থলগুলোর সম্বন্ধে আশা করি আপনাদের সমস্ত তথ্য দিতে পেরেছি। তাই ভিডিও দেখে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।